নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। উন্নয়নের প্রতিশ্রুতি, উন্নয়নের গল্প আমরা ভারতে প্রচুর শুনে থাকি, বিশেষ করে ওই ভোটের সময় এলে। बुलेट ट्रेन का डायमंड चतुष्क तैयार करें, देश को बुलेट ट्रेन से कम 4 दिशाओं में जाने का काम हम खड़ा करते हैं। কিন্তু ভারত থেকে 6000 কিলোমিটার দূরে জাপানের মাটিতে দাঁড়িয়ে আজকে আপনাদের দেখাবো উন্নয়নের বাস্তব ছবিটা। রূপকথার গল্প নয়, কিন্তু বিশ্বাস করুন রূপকথা হার মেনে যাবে উন্নয়নের ছবিটা এতটা অবিশ্বাস্য এই দেশে। আসুন আমার সঙ্গে। জাপান পৃথিবীর সবথেকে বড় গাড়ি উৎপাদক দেশ। সুজুকি, হন্ডা, ইয়ামাহা, নিশান, টয়োটা সমস্ত বড় বড় ব্র্যান্ডের হেড অফিস এই জাপানে। অথচ মজার কথাটা কি জানেন? জাপানের পরিবহন ব্যবস্থার মূল স্তম্ভ কিন্তু গাড়ি নয়, সড়ক পরিবহনই নয়, উচ্চ গতিসম্পন্ন সুপারফাস্ট ট্রেন এবং অবশ্যই বিশ্বের বিস্ময় বুলেট ট্রেন। বুলেট জাপানের ট্র্যাকে ছুটে বেড়ানো গতির বিপ্লব, বিশ্বজুড়ে ট্রেন শব্দটা সংজ্ঞা বদলে দেওয়ার বিপ্লব, বিশ্বযুদ্ধের লড়াইয়ে পিছিয়ে পড়েও জাপানের সবাইকে ছাপিয়ে যাওয়ার বিপ্লব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান প্রায় ধ্বংস হয়ে গেছিল। বলা হয় যে টোকিও শহরে এমন একটা বাড়িও নাকি ছিল না যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষত ছিল। কিন্তু দেখা গেছে বারবার সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের পুনর্জন্ম হয়েছে। ভাবা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাত্র 20 বছরের মধ্যে 1 অক্টোবর 1964 সালে শুরু হয়ে গেল এই বুলেট ট্রেন। শুরুতে অবশ্য গোটা দিনে 60টি ট্রেন চলত, আর এখন এই 2015 সালে চলে 333টি ট্রেন। শুরুতে টোকিও থেকে ওসাকা যেতে সময় লাগতো 6.5 ঘন্টা, আর আজ আমাদের লাগবে 2 ঘন্টা 25 মিনিট। শিনকানসেন বা বুলেট ট্রেনের যাত্রা শুরুর সময়টা ছিল মোটর গাড়ির রমরমার আমল। আমরা সময়ের চেয়ে এক কদম এগিয়ে গিয়ে সিদ্ধান্তটা নিয়েছিলাম। শিনকানসেন যাতায়াতের গতানুগতিক ধারণাটাই আমল বদলে দিয়েছে, যা আমাদের গর্বিত করেছে। বুলেটে চড়ে জাপানে 515 কিলোমিটার যাওয়া যায় 2 ঘন্টা 15 মিনিটে। সেখানে আমাদের কলকাতা থেকে 570 কিলোমিটারের নিউ জলপাইগুড়ি যেতেই লেগে যায় পাক্কা 10 ঘন্টা। বুলেট ট্রেনের এই অপ্রতিরোধ্য গতিতে সওয়ার হয়ে গত 51 বছর ধরে প্রযুক্তির রণভূমি দাপিয়ে বেড়াচ্ছে আকিহিতোর দেশ। প্রতি ঘন্টায় 15টি ট্রেন, প্রতিদিন 4 লক্ষ যাত্রী, গতিবেগ ঘন্টায় 320 কিলোমিটার। এটাই জাপানের বুলেট বিপ্লব। কলকাতা থেকে 5130 কিলোমিটার দূরে টোকিও বিশ্বের সবথেকে বড় শহর, জনসংখ্যা 3,80,00,000। প্রতিদিন প্রতিনিয়ত শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় টোকিওর এই বিপুল জনসংখ্যার একটা বড় অংশ। আর বাহন হিসেবে তাদের প্রথম পছন্দ শিনকানসেন। শিনকানসেন মানে জাপানি ভাষায় বুলেট ট্রেন। বুলেট মানে গতি, বুলেট মানে পরিচ্ছন্নতা, আর বুলেট মানে অবশ্যই বিলাসিতাও। বুলেট ট্রেন সাধারণভাবে 320 থেকে 340 কিলোমিটার প্রতি ঘন্টায় যায়। আমরা যে বিশেষ ট্রেনটিতে চড়েছি এটার গতিবেগ 420 কিলোমিটার প্রতি ঘন্টায়। অথচ বিশ্বাস করুন এই বিপুল গতিতে চলা সত্ত্বেও
ট্রেনের মধ্যে সামান্যতম ঝাঁকুনি আপনি অনুভব করবেন না। এই যে সিটটাতে আমি বসেছি, এটা 360 ডিগ্রি অবধি, অর্থাৎ প্রায় পুরোটাই স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে পারে। যখনই বুলেট ট্রেন ট্র্যাক চেঞ্জ করছে, সেইটুকু ঝাঁকুনিও যাতে সিটের ওপর বসা যাত্রীর না লাগে, এই চেয়ারগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিজেদের মতো ঘুরে অ্যাডজাস্ট করে নিচ্ছে, যাতে সেইটুকু ঝাঁকুনিও যাত্রী অনুভব না করেন। এতটাই অত্যাধুনিক এই বুলেট ট্রেনের প্রযুক্তি। গতি, পরিষেবা এসব তো আছেই, কিন্তু এই বুলেট ট্রেনের সব থেকে বড় বৈশিষ্ট্য কি জানেন? এত বছরেও সৌভাগ্যক্রমে একবারও কোনো ধরনের দুর্ঘটনা হয়নি। গোটা বিশ্বে এই রকম রেকর্ড প্রায় নেই। গতির রাজার পিঠে চড়ে আজ পর্যন্ত কিন্তু প্রাণ দিতে হয়নি কোনো নিরীহ যাত্রীকে। ভারতবর্ষে যেখানে ট্রেন দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ঘটনা, আমাদের অবশ্যই দেখতে হবে যে বুলেট ট্রেন কি করে এই অসাধারণ রেকর্ডটি করতে পারলো। তার কারণ বুলেট ট্রেনে ট্রেন কন্ট্রোল সিস্টেম বলে একটি ব্যবস্থা আছে। ব্যবস্থাটি এই রকম যে চালক যিনি এই মুহূর্তে বুলেট ট্রেন চালাচ্ছেন, তিনি যদি ঘুমিয়েও পড়েন কিংবা কোনো কারণে সংজ্ঞা হারান, ঘুমিয়ে পড়ার একটা অভিযোগ কিছুদিন আগে ভারতবর্ষে আমরা দেখেছি, সেই ঘুমিয়ে পড়া অবস্থাতেও সম্পূর্ণ ট্রেনের কন্ট্রোলটি থাকবে দূরবর্তী অফিসে বসা কম্পিউটারের মাধ্যমে একজন আধিকারিকের হাতে। তিনি চাইলে চালক যদি গতি বাড়িয়ে দেন, তিনি গতি কমিয়েও দিতে পারেন। এই চালকের ভুল ত্রুটি মুক্ত হওয়াটাকেই অনেকে মনে করেন বুলেট ট্রেনের দুর্ঘটনা মুক্তির প্রথম ধাপ। শুধু কি এই, বুলেটের চলার পথকে নিরাপদ করতে রয়েছে এক গুচ্ছ ব্যবস্থা। বুলেট ট্রেন চালানোর জন্য বিশেষ ট্র্যাক তৈরি করা হয়, যা সাধারণ রেল লাইনের থেকে একেবারে আলাদা, আরও মজবুত, আরও উন্নত। লক্ষ্য রাখা হয় যেন কোনোভাবে ভুল করেও সেই ট্র্যাকে কেউ ঢুকতে না পারে। আর বুলেটের পথে কোনো ক্রসিংও রাখা হয় না। এ তো কিছুই নয়, নিরাপত্তার যে বজ্রমুষ্টির কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, জাপান সেটাকেও বাস্তব করে দেখিয়েছে। আমরা বিমানের এটিসির কথা শুনেছি, জাপান রেলেরও এটিসি বানিয়েছে। বুলেট ট্রেনের গতিবিধি নিয়ন্ত্রণ করে এটিসি। চালকের সামনে থাকা কম্পিউটারে যে তথ্য দেখা যায়, সে একই তথ্য এটিসির কম্পিউটারেও দেখা যায়। ট্রেন কোন এলাকায় কত গতিবেগে দৌড়বে সেটা আগে থেকেই ঠিক করা থাকে। চালক নির্ধারিত গতিবেগ ছাপিয়ে গেলেই এটিসি তা কম করে দেয়। আমাদের দেশে যেখানে আকছার অভিযোগ ওঠে ট্রেনের চালকদের অতিরিক্ত সময় কাজ করানোর, সেখানে জাপানে দুর্ঘটনা এড়াতে বুলেট ট্রেনের চালকদের ডিউটির সময়ের দিকে বিশেষ নজর রাখা হয়। বুলেট ট্রেনের চালকদের যে শুধুমাত্র নিয়মিত ট্রেনিং দেওয়া হয় তাই নয়, দেখা হয় যে কোনোভাবে ক্লান্তি বা একঘেয়েমি তাদের স্নায়ুতন্ত্রকে অবশ করে ফেলছে না। তো এই জন্য বুলেট ট্রেনের চালকদের সর্বোচ্চ ডিউটি আওয়ার্স হয় 7 ঘন্টা 10 মিনিট, এবং দেখা হয় যে চালকের আসনে কেউ 3 ঘন্টা 20 মিনিটের বেশি যাতে বসে না থাকেন একটানা। এই যাবতীয় নিয়মকানুন মেনে বুলেট ট্রেনের ড্রাইভারদের সাহায্যে বুলেট ট্রেনকে সম্পূর্ণ দুর্ঘটনা মুক্ত করে রাখা হয়েছে। জাপানে ট্রেনের চালকদের দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। প্রাথমিক পর্বের প্রশিক্ষণ হয় সিমিউলেটরে, এরপর প্রতি 2 বছর অন্তর ফের তাদের সিমিউলেটর প্রশিক্ষণ নিতে হয়। সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার প্রশিক্ষণও তারা পেয়ে থাকেন। যেমন ধরুন, ট্র্যাকে কেউ ঢুকে পড়লে কিভাবে তৎক্ষণাৎ কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে। প্রশিক্ষণ পর্ব চলাকালীনই চালকদের সক্ষমতা পরীক্ষাও করা হয়। এই পদ্ধতি অনুসরণ করে চালকরা আরও দক্ষ হয়ে ওঠেন। তবে বুলেটের লাগাম হাতে পেলেই তাকে যে মনের মতো স্পিডে ছোটাতে পারবেন এমনটা ভাবার কোনো কারণ নেই, কারণ প্রতিটি রুটে ট্রেনের গতিবেগ একেবারে নির্দিষ্ট করে দেয়া আছে। এক চুলো এদিক ওদিক হওয়ার জো নেই। এদিক ওদিক হলেই ধরা পড়ে যাবে এই মনিটরে। চালকের সামনে যে 3টি মনিটর থাকে, তার একটিতে থাকে গতিবেগের জোড়া কাঁটা। একটি কাঁটা সবসময় দেখাচ্ছে ট্রেনের বর্তমান গতিবেগ কত, আর অন্যটি দেখায় গতিবেগ কত হওয়া উচিত। ফলে পার্থক্য বাড়লে ধরা পড়তে বাধ্য।
তবে যে কোনো লাভ স্টোরির মতো বুলেট স্টোরিতেও ভিলেন আছে, আর ভয়ঙ্কর এই ভিলেনের নাম প্রকৃতি। তবে হ্যাঁ, ভিলেনকে কাবু করার উপায়ও আছে। অনেকে প্রশ্ন তুলতে পারেন যে বুলেট ট্রেন জাপানে এত ভূমিকম্প কিংবা সুনামি হওয়া সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা মুক্ত রইল। উত্তরটা খুব পরিষ্কার। এই ট্রেনের গোটা শরীরের 135টি জায়গায় সেন্সার আছে। যে মুহূর্তে ভূমিকম্প কিংবা সুনামির কোনো প্রাইমারি ওয়েভও আসে, সংকেত চলে যায় ওই কন্ট্রোল সিস্টেমে। সেখান থেকে সেই মুহূর্তে গোটা ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ট্রেন যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে পড়ে। ভাবতে পারেন সেই বিপুল গতিতেও কোনো রকম ঝাঁকুনি, যারা ভেতরে রয়েছেন যাত্রীরা, তারা যাতে আতঙ্কিত না হন সেটাকেও প্রতিরোধ করা হয়। 135টা জায়গায় আমরা সেন্সর লাগিয়ে রেখেছি। এই সেন্সরগুলো ভূমিকম্পের আভাস পেলে নিকটবর্তী সাবস্টেশনে বিপদ সংকেত পাঠিয়ে দেয়। সাবস্টেশন তৎক্ষণাৎ ট্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়, ফলে ট্রেন সেখানেই দাঁড়িয়ে যায়। নিরাপত্তার ঘেরাটোপে দুর্বার গতি, এরই নাম বুলেট। তবে গতি শুধু বুলেটের চলনেই নেই, তার সঙ্গে জড়িত সব কিছুতেই আছে সেই গতির ছাপ। যেমন ট্রেনের সাফাই। এই ট্রেনটির কথাই ধরা যাক। হাকুতাকা 557। ট্রেনটি স্টেশনে ঢুকলো ঠিক 9টা বেজে 32 মিনিটে, স্টেশন ছাড়বে ঠিক 9টা বেজে 44 মিনিটে। অর্থাৎ সাফাইয়ের জন্য হাতে রয়েছে মাত্র 12টা মিনিট, যার মধ্যে 5 মিনিট তো যাত্রীদের ওঠানামাতেই লেগে যায়। পড়ে থাকে কেবল 7 মিনিট, আর তার মধ্যে পরিষ্কার করতে হবে 17টা বগি। ভাবছেন এটা আবার কি করে সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব, যদি দেশটার নাম হয় জাপান। শুধু প্রযুক্তি দিয়ে হয় না, বুলেট ট্রেনের সাফল্যের পেছনে রয়েছে কর্মীদের দক্ষতা, শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা। এই যে বুলেট ট্রেন এক একটি স্টেশনে দাঁড়ায় 1 মিনিট করে, প্রান্তিক স্টেশনগুলিতে মাত্র 12 মিনিট করে। তার মধ্যে শুধুমাত্র 7 মিনিটে 17টি বগি একেবারে ঝকঝকে তকতকে করে ফেলতে হয় কর্মীদের। আর সেখানেই হচ্ছে বুলেট ট্রেনের কর্মীদের দক্ষতা, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতার মজা। এইটাকেই বলা হয় 7 মিনিটের ম্যাজিক বা 7 মিনিটের মিরাকেল। কি সেই মিরাকেল দেখাবো আপনাদের। শৃঙ্খলার এই জাদুকে আরও ভালো করে বোঝাতে আসুন পাশাপাশি দুটি ছবি দেখাই আপনাদের। একটি জাপানে বুলেট ট্রেন সাফাইয়ের, আর আরেকটি আমাদের দেশের একটি প্রথম সারির ট্রেন পরিষ্কারের। একদিকে জাপানের একটি স্টেশন, আর অন্যদিকে আমাদের হাওড়া স্টেশন। জাপানের ঘড়িতে সকাল 9টা বেজে 32 মিনিট, স্টেশনে ঢুকলো হাকুতাকা 557। হাওড়ার বড় ঘড়িতে দুপুর 1টা বেজে 45 মিনিট, প্ল্যাটফর্মে ঢুকলো পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। দুটি ট্রেনেই এবার শুরু হবে সাফাইয়ের কাজ। একদিকে জাপান, যাত্রীরা বাইরে বেরোনোর আগেই পলিথিন ব্যাগ হাতে নিয়ে প্রতিটি দরজার বাইরে দাঁড়িয়ে পড়লেন এক একজন সাফাই কর্মী। খবরের কাগজ থেকে শুরু করে খালি জলের বোতল ট্রেন থেকে নামার সময় ওই ব্যাগেই ফেলে দিচ্ছেন যাত্রীরা। আমাদের দেশে অবশ্য তেমন কোনো দৃশ্যের দেখাই মিলল না। আবর্জনা ট্রেনের মধ্যেই ফেলে রেখে দুদ্দার করে নেমে এলেন যাত্রীরা। জাপানে যাত্রীরা ট্রেন থেকে নেমে যেতেই বিদ্যুতের গতিতে প্রতিটি কামরায় ঢুকে পড়লেন সাফাই কর্মীরা। আস্ত ট্রেনটি পরিষ্কার করতে তাদের হাতে রয়েছে মাত্র 7 মিনিট সময়। শুরু হলো সাফাইয়ের কাজ, শুরু হলো স্টপ ওয়াচও। বাইরে তখন প্রতীক্ষায় ধৈর্য ধরে দাঁড়িয়ে আছেন অন্যান্য যাত্রীরা। এ দেশে অবশ্য সাফাই আর যাত্রীদের ওঠানামা দুই চলল সমান তালে। দুদেশেই চলল সাফাই, সিটের নিচে, বাংকারের ওপর, শৌচাগারে। জাপানে সাফাইয়ের কাজ যখন শেষ হলো তখন স্টপ ওয়াচ বলছে 7 মিনিট, ঠিক 7 মিনিট। অর্থাৎ 7 মিনিটে গোটা ট্রেনটি পরিষ্কার। আর আমাদের দেশে ততক্ষণে ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই। জাপানে স্টেশনে ঢোকার 12 মিনিটের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাত্রীদের নিয়ে ট্রেন রওনা হয়ে গেল নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর সেখানে সেই একই কাজ করতে আমাদের লেগে গেল প্রায় 45 মিনিট। ট্রেন সাফাইয়ে জাপানের এই বুলেট স্পিড ইতিমধ্যেই ঝড় তুলে দিয়েছে গোটা বিশ্বে। নেট দুনিয়ায় হট টপিকে পরিণত হয়েছে, রীতিমতো ভাইরাল হয়ে গেছে বুলেট স্পিডে বুলেট ট্রেন সাফাইয়ের ভিডিও, যার নাম 7 মিনিটস মিরাকেল।
বা 7 মিনিটের বিস্ময়। এই ভিডিও তৈরির পিছনের গল্পটা কিন্তু বেশ মজার। বুলেট ট্রেন মানেই একটা ঝকঝকে তকতকে উন্নত পরিষেবা, আর সেই পরিষেবার রহস্যটা নিয়েই 7 মিনিটস মিরাকেল ভিডিওটা। এই ভিডিওটা কয়েকদিনের মধ্যে দেখে নিয়েছেন 40 লক্ষ মানুষ। আসলে এর পিছনেও একটা গল্প আছে। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্ট 6 জন বিদেশিকে এই দায়িত্ব দিয়েছিল যে বহিরাগতদের পক্ষে একটা অসাধারণ বিষয়, কিন্তু জাপানিদের দৈনন্দিন জীবনযাত্রার অংশ এমন 6টি বিষয় তুলে ধরতে। আর তার মধ্যে একজন চার্লি জেমস, তিনি তৈরি করেন এই ভিডিওটি 7 মিনিটস মিরাকেল। কিভাবে ঝকঝকে তকতকে রাখা হয় বুলেট ট্রেনকে। পিছনে রয়েছে কর্মীদের দক্ষতা, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার অসাধারণ একটা ছবি। দেখুন। সাত মিনিটে একটা আস্ত ট্রেন সাফাই। পিসি সরকারের জাদু নয়, কিছু নিষ্ঠাবান কর্মীর দক্ষতা আর নিয়মানুবর্তিতা। এই ছোট্ট তথ্যই বলে দেয় জাপানের সময় ঠিক কতটা দামি। সময় আসা, সময় যাওয়া, সময় হিসেব করে চলা, এটাই জাপানের সংস্কৃতি। আর এই সংস্কৃতিকেই গতি দিয়েছে বুলেট ট্রেন। প্রতিটি সেকেন্ডকে মূল্যবান মনে করেন জাপানবাসী, আর তাঁদের এই মতামতকে কুর্নিশ জানায় শিনকানসেন বা বুলেট ট্রেন। টর্নেডো, টাইফুন বা সুনামি যাই আসুক না কেন, বুলেট কখনো লেট হয় না। দুর্ঘটনা না ঘটার প্রধান কারণ রেলকর্মীদের প্রশিক্ষণ। রেলকর্মীরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। এই জন্যই আমরা এত নিরাপদ এবং ঘড়ি মিলিয়ে ট্রেন যাত্রা উপহার দিতে পারছি। কালে ভদ্রে লেট হলেও 10 কিংবা মেরে কেটে 20 সেকেন্ড লেট। অবশ্য আমাদের ট্রেনও নাকি খুব একটা হয় না। 15-20 মিনিট লেটটা কি কোনো ব্যাপার নাকি? ট্রেন আসবে অথচ লেটে আসবে না, এমন আবার হয় নাকি? আমাদের দেশে তো দেরিতে আসাই সময়ে আসা। এমনকি যাত্রীরা তো সেই মতো নিজেদের টাইম টেবিলের যোগ বিয়োগটুকুকেও সেরে রাখেন। যেমন এনার কথাই ধরুন, বঙ্গবাসী কলেজের ছাত্রী সুদেশনা মিত্র রোজ ট্রেনে করে ক্যানিং থেকে শিয়ালদা যাতায়াত করেন। ট্রেন লেট হলেও তিনি যাতে লেট না হন তার প্রস্তুতি আগে ভাগেই সেরে রাখেন। 15-20 মিনিট দেরি হয়। কিছু কিছু সময় ক্যানিং লোকাল যেমন ঢাকুরিয়া থেকে বালিগঞ্জ ঢুকতেই 10 মিনিট কাটিয়ে দিচ্ছে। সেখানে হয়তো একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারছি না। 8 ঘন্টার মধ্যে তো বেশি হাতে নিয়ে বেরোতেই হয়। 8 ঘন্টা 40 মিনিট এটা নিতেই হবে বেশি, না হলে কভার করা যায় না যে জায়গাটা আমি পৌঁছবো, ঠিকঠাক সময় রিচ করতে পারি। ইনি নবেন্দু মণ্ডল। বালিগঞ্জ থেকে শিয়ালদা হয়ে নিউ ব্যারাকপুর যান। লেট মোকাবিলায় এনার অস্ত্র অতিরিক্ত সময়। ধরুন এখান থেকে আমার নিউ ব্যারাকপুর যেতে ঠিকঠাক লাগা উচিত 1 ঘন্টা 15 মিনিট, কিন্তু আমাকে মোটামুটি প্রায় 2 ঘন্টা নিয়ে বেরোতে হয়। তা না হলে হয়তো আমাকে লালকালির শিকার হতে হবে, এবং 3টে লালকালিতে একটি সিএল চলে যাবে। এই দেশে যখন আধ ঘন্টা লেটও প্রায় সময় আসারই সমান, তখন জাপানে ট্রেন মিনিট খানেক লেট হলেই একেবারে হুলুস্থুলু কাণ্ড। খবরের শিরোনাম। स्कूल जाने के समय ट्रेन लेट होने पे बहुत परेशान हुई मेरे माँ पे, क्योंकि 2 मिनट या 3 मिनट तो ठीक है, लेकिन 5 मिनट या 10 मिनट तो क्लास के लिए लेट
होने का क्या है, डर लगता है ना, तो बहुत 10 मिनट बहुत ऐसा तो और क्या है, स्लिप के बिना प्रोफेसर को बुला लगेगा। জাপানে তো ট্রেন 30 সেকেন্ড দেরিতে এলেই দুঃখ মুখে যাত্রীদের হাতে স্লিপ তুলে দেন রেলকর্মীরা। আর আমাদের এখানে লেট স্লিপ এটা জীবনে শুনিনি, সেটা আবার কি, আমার তো কোনো ধারণা ছিল না এই লেট স্লিপ ট্রেনের মধ্যে আছে। দেরির দায়িত্ব কার? বুলেট ট্রেন কর্তৃপক্ষ বলেন দেরির যাবতীয় দায়িত্ব তাদের। সেজন্য 15 সেকেন্ডের বেশি ট্রেন লেট থাকলে যাত্রীদের স্লিপ দেওয়া হয়, যাতে তারা কর্মক্ষেত্রে গিয়ে সেই স্লিপ দেখাতে পারেন। 1964 থেকে এই ট্রেন চলছে। ভাবতে পারেন যে এখনো অবধি গড়ে যদি ট্রেন লেটে চলার কোনো হিসেব করা হয়, সেটা 1 মিনিটের কম সময়। এই পরিসংখ্যান একদিকে রাখুন, আরেক দিকে যারা প্রতিদিন শিয়ালদা লাইনে বা অন্যান্য লাইনে ট্রেনে চড়েন, যাদের কাছে ট্রেন লেট হওয়া নয় লেট না হওয়াটা খবর, তারা জাপানের এই পরিস্থিতি কি কল্পনাও করতে পারেন? জাপানে যদি 30 সেকেন্ডও কোনো ট্রেন লেটে চলে, সংবাদ মাধ্যমে হইচই শুরু হয়ে যায়। 90 সেকেন্ড লেটে চলছে বলে চালক উত্তেজিত হয়ে তাড়াহুড়ো করতে গিয়ে দুর্ঘটনা ঘটান। এতটাই শৃঙ্খলায় নিয়মানুবর্তিতায় চলে এই গোটা দেশ। আর ট্রেন দেরিতে চললে যে কি কেলেঙ্কারি হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ এই ছবি। শুধু বুলেট ট্রেনে নয়, সাধারণ ট্রেনেও এই জাপানে দুর্ঘটনার সংখ্যা কমতে প্রায় শূন্যতে এসে ঠেকেছে। শেষ বড় দুর্ঘটনা ঘটেছিল 25শে এপ্রিল 2005 সালে টোকিও মেট্রো ট্রেনে, যেখানে চালক সহ 107 জন যাত্রী মারা যান, 500 জনের বেশি আহত হন। শেষ পর্যন্ত দুর্ঘটনার কারণ কি দেখা গেল জানেন? ট্রেনটি 90 সেকেন্ড দেরিতে চলছিল বলে চালক তাড়াহুড়ো করে ট্রেনটি আরও তাড়াতাড়ি চালাতে চান। এখানে কেউ বলতেই পারেন, বিশেষ করে অমর্ত্য সেনের ভাষায় আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ানরা, যে সত্যি 90 সেকেন্ড মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং তার জন্য তাড়াহুড়ো করে ট্রেন দুর্ঘটনা ডেকে আনা যায় কিনা। কিন্তু জাপানিরা সেসব তর্ক বিতর্কের মধ্যে নেই, তার কারণ বিতর্কের তাদের সময় নেই। দেখতেই পাচ্ছেন যে তারা দৌড়চ্ছেন, ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছেন, কেবল দৌড়চ্ছেন এবং সম্ভবত সেই জন্য দেশটাও দৌড়চ্ছে। টিকিট কাটলেন আর ট্রেন হাজির, না অপেক্ষা করা, না ঘন ঘড়ির দিকে তাকানো। অর্থাৎ নিরাপদেও রইলেন, আবার দ্রুত গন্তব্যে পৌঁছে গেলেন। 2009-এর পরিসংখ্যান অনুযায়ী শিনকানসেন 1 বছরে যত যাত্রীকে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে, তাদের সবার বেঁচে যাওয়ার সময় যোগ করলে তা দাঁড়ায় 400 কোটি ঘন্টা। কমেছে অপচয়, বেঁচেছে সময়, আর সেই সময়ের প্রয়োগ হচ্ছে দেশের সমৃদ্ধিতে, শিল্পে, উৎপাদনে। আজ থেকে 50 বছরেরও বেশি আগে 1964-তে জাপান হাই স্পিড রেল চালানো শুরু করেছিল। সে সময় থেকেই জাপান দ্রুততার সঙ্গে উন্নয়নের কাজ করে চলেছে। শিনকানসেন বা বুলেট ট্রেন 6-এর দশকেই জাপানের অর্থনৈতিক উন্নয়নের গতিকে আরও বাড়িয়ে দিয়েছিল। জাপানে বুলেট ট্রেন ও জিডিপি হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এই সময়ানুবর্তিতাই ট্রেনকে এত জনপ্রিয় করে তুলেছে জাপানবাসীর মধ্যে, যে জনপ্রিয়তার পরতে লুকিয়ে রয়েছে বিশ্বাস। এই বিশ্বাসের ওপর ভর করেই বিলাসবহুল গাড়ি বাড়ির গ্যারেজে ফেলে বুলেটে সওয়ার হন জাপানের ভিভিআইপিরাও। জাপানের মানুষের কাছে বুলেটের জনপ্রিয়তা কতখানি সেটা বোঝার জন্য আসুন একজনের সঙ্গে আলাপ করাই আপনাদের। ইনি মোতোয়া। গিনেস বুকের পাতায় জলজল করছে যার নাম। সৌজন্যে তার অনন্য কীর্তি, গোটা পৃথিবীতে যে কীর্তির নাম ইলুমিনেশন। ইলুমিনেশন জাপানি সংস্কৃতির অনবদ্য অবদান। মাইলের পর মাইল ধরে এলইডি লাইটের ঝকঝকে একটা স্বর্গীয় ব্যাপার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও ঠাঁই করে নিয়েছে যে, এবং
প্রকৃতির যত ওঠানাবাই হোক না কেন, ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত এমনকি সুনামির সময়ও এই ইলুমিনেশন হুবহু একই রকম উজ্জ্বল এবং ঝকঝকে থাকে। পাহাড়ের গায়ে আলোর কারসাজি, আকাশের কাছাকাছি বিদ্যুতের তাক লাগানো খেলা, শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুর ঘাতই যার ঔজ্জ্বল্যকে প্রতিহত করতে পারে না। এই যার সৃষ্টি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই নিয়ে নিয়েছে, তিনি আমাদের সঙ্গে। জাপানের সবচেয়ে বড় ইলুমিনেশন 40 মিটার উঁচু, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও জায়গা করে নিয়েছে। কোনো অবস্থাতেই এটা বন্ধ হয় না, এলাকা বরফে ঢাকা পড়ে গেলেও না। অনন্য এই কীর্তির এক ঝলক পেতে গোটা বিশ্বের মানুষ ছুটে আসেন জাপানের মিয়োকোতে। আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই আশ্চর্য সৃষ্টির সৃষ্টিকর্তার নাম। সবাই চান তাকে নিজেদের দেশে নিয়ে যেতে, তার এই অসাধারণ সৃষ্টির ভাগিদার হতে। নাম খ্যাতি ঐশ্বর্য কোনো কিছুরই অভাব নেই যার ঝুলিতে। এহেন ব্যক্তিও প্রতিদিন যাতায়াত করেন বুলেট ট্রেনে। গ্যারেজে দেশি বিদেশি গাড়ির সারি, তবুও তিনি বাড়ি ফেরেন গতির রাজার পিঠে চেপেই। কারণ তার বিলাসবহুল গাড়ি হয়তো তাকে আরও কিছুটা আরাম দিতে পারে, কিন্তু এই অপ্রতিরোধ্য গতি দেবে না। বহুজাতিক গাড়ি কোম্পানির মালিক থেকে জাপানের প্রিফেকচারগুলোর প্রধান কিংবা মিয়াকো শহরের মেয়র, জাপানের এইসব ভিভিআইপিরা নিজেদের বাড়ির গাড়িতে চড়েন না, চড়েন বুলেট ট্রেনে। দামি দামি গাড়ি বাড়িতে গ্যারেজে পড়ে থাকে, আর বুলেট ট্রেন তাদের প্রাথমিক পছন্দ। আমাদের দেশে ভিভিআইপি মানেই লালবাতি, হুটার, আর তাদের রাস্তা দিতে গিয়ে সাধারণের মাথায় হাত। ভিভিআইপিরা জাপানেও আছেন, কিন্তু তাদের জন্য ট্রাফিক থামে না, মানুষকেও দুর্ভোগে পড়তে হয় না, কারণ তারা যান বুলেট ট্রেনে। ইনি আকিরা নিউমুরা, জাপানের মিয়াকো শহরের মেয়র। ইনি গতিশীল দেশ, গতিশীল দেশবাসী, তাই সমস্যাও মেটাতে হয় দ্রুত গতিতে। কোথাও একরত্তি ঢিলেমির জায়গা নেই। আর তাই উদিত সূর্যের দেশে সূর্যোদয় থেকে সূর্যাস্ত ব্যস্ততাতেই দিন কেটে যায় আকিরা নিউমুরার। এহেন ব্যক্তিও যাতায়াত করেন বুলেট ট্রেনে, কারণ বুলেট ট্রেনের নিরাপত্তা কনভয়তেও মেলে না। নিরাপত্তার বিষয়ে জাপানিরা ভীষণ সজাগ। 99.99% নয়, 100% নিরাপত্তা সুনিশ্চিত না করা পর্যন্ত আমরা ক্ষান্ত হই না। এটা জাপানের কাছ থেকে শিখতে পারে ভারত। ভিভিআইপি হন কিংবা আম আদমি, বুলেট জায়গা করে নিয়েছে সবার হৃদয়ে। আর এই বুলেটই হয়তো পৃথিবীর 8-10টা দেশের সঙ্গে জাপানের পার্থক্যটা গড়ে দিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জাপান কি পেরেছে আর তারা কি পারেনি। বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে মসাকো সাতোর অভিজ্ঞতার কথা শুনলে। 5 বছর দিল্লিতে থেকে কত্থক শিখেছেন জাপানের মসাকো। এখন টোকিওতে জাপানিদের কত্থক শেখাচ্ছেন। বুলেট জাপানের এই বাসিন্দাকে দিল্লিতে গিয়ে বেশ ঝক্কি পোয়াতে হয়েছিল। হাতে গোনা রেল স্টেশন, ট্রেনের দেখা পেতে পেতেই বেলা কাবার। এসব কি আর জাপানের মেয়ের পোষায়? অগত্যা ট্রেনের পথ ছেড়ে রিক্সা, ট্যাক্সি, কিন্তু তাতে তো আরও বিপদ। দিল্লিতে থাকতে বেশিরভাগ সময় আমি বাড়ি থেকে স্টুডিও যাতায়াত করতাম অটোতে। কিছু অটোওয়ালা ভালো, কিন্তু অনেকেই তেমন নন। সত্যি বলতে কি, আমার বেশ ভয়ই লাগতো। কখনো আমি বাসেও সফর করতাম। বাস অটো দুটোতে চড়তেই আমার বেশ অস্বস্তি হতো। অবশেষে ঘরে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মসাকো। শুধু বুলেট নয়, এখানে তো ভোর 5টা থেকে রাত 2টো পর্যন্ত যে কোনো সময় তাকে গন্তব্যে পৌঁছে দিতে হাজির যে কোনো ট্রেন। কোন কোন ট্রেন আছে, কোথায় যাবে, কখন যাবে,
এসব নিয়ে স্টেশনে গিয়ে মাথা ঘামানোর প্রশ্নই ওঠে না ভিড়ে ঠেলাঠেলি করে ইলেকট্রনিক বোর্ডের দিকে তাকিয়ে থাকার। এটা জাপান। এখানে তো নিজের স্মার্টফোনের স্ক্রিনে আঙুল বোলালেই মিলে যায় যাবতীয় তথ্য। নিজের স্টুডিও থেকে বেরিয়ে প্রথমেই মোবাইল ফোনে ট্রেনের সূচি দেখে নেন মাসাকো। কোজিমিচি থেকে কাবাগোই যাবেন তিনি। কাবাগোই টোকিও শহরের একটু বাইরের একটা এলাকা। দূরত্ব হিসেব করলে যেন কলকাতা থেকে নৈহাটি। নিজের মোবাইলে ট্রেনের টাইম টেবিলে সময়টা দেখে নিয়ে শটান স্টেশনে চলে গেলেন মাসাকো। স্মার্টফোন যখন আসেনি তখন আমরা সঙ্গে রাখতাম ট্রেনের টাইম টেবিল, কিন্তু স্মার্টফোন আসার পর ট্রেন সম্পর্কিত সমস্ত তথ্যই প্রতিনিয়ত আমার হাতের মুঠোয়। কোন ট্রেন কোথা থেকে ছাড়বে এবং গন্তব্যে পৌঁছতে কত সময় ও কত টাকা লাগবে তা আমরা আগেই জেনে যাই। স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা সময়সূচি ঘেঁটে মাসাকো জানতে পেরেছিলেন কাবাগোই যেতে তার সময় লাগবে 24 মিনিট 30 সেকেন্ড। কার্যক্ষেত্রেও তার একটুও অন্যথা হলো না, 30 সেকেন্ড সময়ও বেশি লাগলো না। যদিও এটা কিন্তু বুলেট ট্রেন নয়। জাপানে লোকাল ট্রেন এবং মেট্রো ট্রেনের ক্ষেত্রেও সময়ানুবর্তিতা সবচেয়ে বড় ফ্যাক্টর। বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও এবং তার আশেপাশের ছোট শহরগুলির মধ্যে তৈরি করা হয়েছে রেল লাইনের জাল। উত্তর থেকে দক্ষিণে যাবেন, কিংবা দক্ষিণ থেকে পূর্ব, কিংবা পূর্ব থেকে উত্তর হয়ে মধ্যে। পথ যতই জটিল হোক না কেন, একবার ট্রেনে চললেই আপনার রাস্তা সাফ। প্রতিদিন এই পথেই নিজের ঠিকানায় পৌঁছন 4 কোটি জাপানবাসী। আমাদের ট্রেনে যেমন শ্রেণী রয়েছে, পথঘাটেও তেমন শ্রেণীভেদ রয়েছে। গরিবের সাইকেল, মধ্যবিত্তের বাইক, আর বড় লোকের গাড়ি। যার পকেট যত ভারী তার গাড়ি তত লম্বা। কিন্তু জাপানের মানুষের বিশ্বাস বাহন কখনো সম্মানের প্রতীক হতে পারে না। আর তাই সাধারণ কর্মচারীদের সঙ্গে একই ট্রেনে সফর করতে দেখা যায় কোম্পানির সিইওকেও, যা অবাক করে দেয় এদেশ থেকে যাওয়া বহু মানুষকে। देखिए, भारत में तो जैसे कारें हैं या ट्रांसपोर्टेशन एक तरह से मतलब समृद्धि का भी हिस्सा माना जाता है। इसलिए बहुत सारे लोग अपनी कारों को लेकर निकलते हैं और किसके पास कितनी बड़ी कार है उससे समाज का चेहरा दिखाई देता है। लेकिन टोक्यो में मैंने देखा कि बहुत सारे प्रसिद्ध लोग, एक बार मैंने खबर पढ़ी कि जो जापान एयरलाइंस है उसके जो निदेशक हैं वो बस से यात्रा करते हुए अपने ऑफिस पहुंचते हैं। ঠিক যেমন জাপানি একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হওয়া সত্ত্বেও জাপান গেলে ঝাঁ চকচকে অফিসের গাড়ি ছেড়ে বুলেটেই যাতায়াত করেন এই বঙ্গসন্তান পলাশ বন্দ্যোপাধ্যায়। গাড়ি নিলে যে পথটা 2 ঘন্টা সড়ক পথে যদি আমি যাই তাহলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, সেটা বুলেট ট্রেন আমাকে 20 মিনিটে পৌঁছে দেয়। সুতরাং গাড়ি নেওয়ার কোনো প্রশ্নই নেই। এখানে সাধারণভাবে যারা কোম্পানির সিইও অথবা এমডি অথবা চেয়ারম্যান বা কোম্পানির সাধারণ সদস্য, তারাও কিন্তু সবাই বুলেট ট্রেনই ব্যবহার করে। আর রেলপথের ওপর সাধারণ মানুষের এই বিশ্বাসই যানজট মুক্ত করেছে টোকিওর রাজপথকে। কারণ ট্রেনে 1 ঘন্টায় 60,000 মানুষ পৌঁছতে পারেন তাদের গন্তব্যে, যেখানে বাসে মেরে কেটে যেতে পারেন 5,000। টোকিওতে দূষণ কম হওয়ার অন্যতম বড় কারণও এই ট্রেন। একজন যাত্রীকে 1 কিলোমিটার নিয়ে যাওয়ার জন্য 21 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে একটি ট্রেন। আর সেখানে এই একই দূরত্ব 1 কিলোমিটার যাওয়ার জন্য বাস উৎপন্ন করে 51 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। আর গাড়ির ইঞ্জিন 170 গ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়ে। এই বুলেট ট্রেনের একটার পর একটা বিস্ময়কর রেকর্ড রয়েছে। ভাবতে পারেন, গোটা পৃথিবীর জনসংখ্যা যা, তার থেকে বেশি মানুষ আজ অবধি বুলেট ট্রেনে চড়েছেন। প্রতি বছর গড়ে অন্তত 33 কোটি মানুষ জাপানের এই বুলেট ট্রেনে চড়েন। ভাবা যায় কেবাদ। এটা টোকিও স্টেশন। প্রতিদিন এই স্টেশনে আসা যাওয়া করা মানুষের সংখ্যাই বলে দিচ্ছে জাপানের গণপরিবহনে ট্রেন কতটা গুরুত্বপূর্ণ। তবে সবটাই বুলেটের টানে নয়।
টোকিও স্টেশনের একটা তলা দিয়ে বুলেট ছোটে আর অন্য দুটি তলা দিয়ে মেট্রো রেল। জাপানের রেলওয়ে সিস্টেমের বিশেষত্বই হলো যে আমরা বুলেট ট্রেন ও বাকি রেলওয়ে সিস্টেমকে একসঙ্গে জুড়ে দিতে পেরেছি। যেমন টোকিও স্টেশনে বুলেট ট্রেন থেকে মেট্রো রেলে যাওয়া খুবই সহজ। সবকটি আরবান ট্রেনেই আপনি শহর ও শহরতলির যে কোনো স্টেশনে পৌঁছে যেতে পারবেন, এমনকি আপনাকে বাস বা ট্যাক্সিও নিতে হবে না। আমাদের রেলওয়ে নেটওয়ার্ক এতটাই বিস্তৃত। জাপানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় এই বুলেট ট্রেনের গুরুত্ব একেবারে অপরিসীম। সেই জন্য সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রেও এই বুলেট ট্রেন গভীর ছাপ ফেলেছে। একটা সময় ছিল যে স্টেশনে একটি বোর্ড রাখা থাকতো এবং সেই বোর্ডে মানুষ বার্তা লিখে রাখতেন, হয়তো পরের ট্রেনে এক বন্ধু আসবেন তার জন্য বার্তা লেখা থাকতো বোর্ডে। এখন বোর্ড নেই বটে, কিন্তু মেলামেশার জন্য, কেনাকাটার জন্য, কারোর সঙ্গে দেখা করার জন্য, বিনোদনের জন্য এই বুলেট ট্রেনের স্টেশন চত্বরকেই সাধারণ মানুষ বেছে নেয়। আর এখন তো হয়ে গেছে স্মার্টফোন, স্মার্টফোনে অনায়াসে কেউ দেখে নিতে পারে বুলেট ট্রেনের টাইম টেবিল। একটা স্টেশন, তার মধ্যে লুকিয়ে কত কিছু। কারো অফিস যাওয়ার তারা, কারোর বা দেখা করার তারা, কারোর আবার শুধুই আড্ডা। পার্ক কিংবা রাস্তার মোড় নয়, জাপানের এই রেল স্টেশনেই চলে নতুনদের রকবাজি। আর হবে নাই বা কেন? টোকিও শহরে প্রতি 1.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে কোনো না কোনো রেল স্টেশন। আর তাই অন্য কোথাও কেন, দেখা হোক তবে স্টেশনে। এটা টোকিওর খুব কাছের শিবুয়া স্টেশন। এক নজর দেখে বোঝা মুশকিল এটা স্টেশন নাকি কোনো পার্ক। দিন হোক বা রাত, সব সময় ভিড়, আড্ডা আর চুটিয়ে মজা। একই ছবি জাপানের অন্য স্টেশনগুলোরও। মাটির নিচে স্টেশন আর তার উপরে বড় বড় শপিং মল। কি নেই এইসব দোকানে? গোটা বিশ্বজুড়ে যা কিছু যা কিছু দামি, যা কিছু চাওয়ার থাকতে পারে সবকিছুই মেলে এখানে। বদলে যাওয়া ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে বদলে যায় চারপাশে সেজে থাকা জিনিসপত্র। আউট অফ ফ্যাশন মানেই আউট অফ টোকিও। এখানে পুরনো গতিহীন জিনিসের কোনো জায়গা নেই, সত্যি সত্যি। কিন্তু এই টোকিওতেও এমন একটা পুরনো জিনিস রয়েছে যার প্রতি মানুষের ভালোবাসা আজও অটুট, আর সেটাই হলো ট্রেন। 1903 সালে প্রথমবার টোকিওর পথে নেমেছিল বৈদ্যুতিক স্ট্রিট কার, অর্থাৎ ট্রাম। তার আগে ঘোড়া দিয়ে ট্রাম টানানো হতো, তবে তখনও এই গাড়ি চলার জন্য নির্দিষ্ট লাইন থাকত। সেই ঘোড়ার গাড়ির সর্বাঙ্গেও থাকত জাপানি শৃঙ্খলার ছাপ। 1927 সালে জাপানে চালু হয় পাতাল রেল, যার স্মৃতি আজও ধরা আছে টোকিওর ওনিও স্টেশনে। তখন অবশ্য মেট্রো মাত্র 2 কিলোমিটার পথ যেত, কিন্তু তার জনপ্রিয়তা ছিল গগনচুম্বী। এই বিষয়ে আজও অনেকে ঠাট্টা করে বলেন, মেট্রোর লাইন ছিল 2 কিলোমিটার লম্বা, আর তাতে ওঠার জন্য যাত্রীদের লাইনই হতো 2 কিলোমিটার লম্বা। এই ঘটনাটি শুরু থেকেই রেল ব্যবস্থার জনপ্রিয়তার কথা বলে। আপনি শুধু ভাবুন, 2 কিলোমিটার যাত্রা করার জন্য টিকিট কাউন্টারে ঠিক ততটাই লম্বা লাইন পড়তো। মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে যেত। এখন অপেক্ষার বেলায় নেই, অথচ জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। জনসংখ্যা বেড়েছে জনপ্রিয়তা, সেই সঙ্গে জাপানে রেলের পরিধিও বেড়েছে। শহর ছাড়িয়ে গ্রামে ছড়িয়ে পড়েছে রেলপথের জাল। পরিষেবার বৃত্তের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তার ভরসাও। 8-10টা যানবাহনের পাশে দুয়োরানির সন্তানের মতো নয়, জাপানে রেল বড় হয়েছে বড় দাদার মতো। জাপান তো তা করে দেখিয়েছে যা আজ পর্যন্ত পৃথিবীর কোথাও হয়নি। সাধারণ ট্রেনের ট্র্যাকেও বুলেট ছুটিয়েছে। আমরা ইয়ামাগাতা পর্যন্ত বুলেট ট্রেন চালানো শুরু করেছিলাম, যা টোকিও থেকে ফুকুশিমা পর্যন্ত চলতে পারে বুলেট ট্রেনের জন্য তৈরি করা বিশেষ ট্র্যাকেই। কিন্তু ফুকুশিমা থেকে ইয়ামাগাতা পর্যন্ত আমরা সাধারণ ট্রেন চলাচলের ট্র্যাককেই ন্যারো গেজ থেকে ওয়াইড গেজে রূপান্তরিত করলাম, যাতে সাধারণ ট্রেন ও বুলেট ট্রেন একই সাথে একই ট্র্যাকে চলতে পারে এবং ফুকুশিমা থেকে ইয়ামাগাতামুখী যাত্রীদের ট্রেন বদল করার ঝক্কি না পোহাতে হয়। স্বপ্ন দেখেছে জাপান, কলজের জোরে স্বপ্ন সত্যিও করেছে। বুলেটকে ছুটিয়েছে তাদের ট্র্যাকে, আর এখন
স্বপ্ন দেখছে ভারত। जापान ने बुलेट ट्रेन का कंसेप्ट लाया और पूरे देश को खड़ा कर दिया। बुलेट ट्रेन का डायमंड चतुष्क तैयार करें, आप देखिए दुनिया नए सिरे से हिंदुस्तान को देखने लगेगी। নতুন জীবনে প্রবেশ করলে অনেক নতুন জিনিস আসবে, যেমন হয়তো ভারতের নতুন প্রজন্ম বুলেট ট্রেনের মতো জিনিস পাবে। আজ যা জাপানের জীবনের অঙ্গ, কয়েক বছরের মধ্যে হয়তো তা ভারতেও ছুটবে। নতুন স্বপ্ন চোখে ভাসছে, কিন্তু স্বাদ আর সাধ্যের মধ্যে ফারাক তো বিস্তর। তাই স্বপ্ন ভঙ্গ হবে না তো? যে স্বপ্ন দেখিয়েছিলেন রাজনীতিবিদরা, তার প্রতিশ্রুতি ভঙ্গ হবে না তো? সংশয় রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই এই বুলেট ট্রেনের স্বপ্ন ফেরি করতেন নরেন্দ্র মোদী। তিনি প্রধানমন্ত্রী হলেন 2014 সালে। তখন এই প্রস্তাবিত বুলেট ট্রেনের খরচা ছিল 64,000 কোটি টাকা। কোচ এবং ইঞ্জিন তো ওই ধরনের স্পিডের উপযুক্ত হতেই হবে। এছাড়াও দরকার হচ্ছে আপনার প্রথম দরকার হচ্ছে ট্র্যাক আপগ্রেডেশন। ট্র্যাক আপগ্রেডেশন ছাড়াও দরকারটা হচ্ছে ট্র্যাকের কমপ্লিটলি আইসোলেশন। ট্র্যাকের কোনো রকম ইন্টারফেরেন্স চলবে না, মানে হয় পুরো ফেন্সিং দিয়ে যাতে কোনো রকম ক্যাটল আসতে না পারে বা অন্য কোনো মানে অন্যরকম মোড অফ ট্রান্সপোর্ট এই ট্র্যাকের উপর না আসতে পারে, সেইটা দরকার। এখন ভারতবর্ষে সেটা করা তো এমনিতে সম্ভব নয়। তার মানে এখানে দরকার এলিভেটেড ট্র্যাক বা সাবওয়ে টাইপের। এলিভেটেড ট্র্যাক বা সাবওয়ে করতে গেলে প্রচুর টাকার দরকার। প্রধানমন্ত্রী হওয়ার পর রেল দপ্তর জানালো যে খরচা বেড়ে দাঁড়িয়েছে 90,000 কোটি টাকা। আর সেখানেই ভারতবর্ষে বুলেট ট্রেন পাওয়ার স্বপ্ন কিছুটা অন্তরালে চলে গেল। তার কারণ রেল দপ্তরের হাতে অত টাকা নেই, আর এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীরা এই প্রকল্পে এত টাকা কেউ ইনভেস্ট করতে রাজি নন। সুতরাং ওই দুধের বদলে পিটুলি গোলার মতো এখন ঠিক হয়েছে যে বুলেট ট্রেন না হোক, বলতে বলতে আমাদের এই পাশে আরেকটি বুলেট ট্রেন চলে এসেছে। তো এই রকম বুলেট ট্রেন ভারতবর্ষে এই মুহূর্তে আমরা পাচ্ছি না, এটাই বাস্তব। কিন্তু এই যে বলছিলাম দুধের বদলে পিটুলি গোলা, সেই পিটুলি গোলা সলিউশনটা হলো এই যে এইরকম সুপারফাস্ট বুলেট ট্রেন নয়, ভারতবর্ষের জন্য সেমি সুপারফাস্ট একটা ট্রেন তৈরির কথা হচ্ছে। কিন্তু কি এই সেমি সুপারফাস্ট ট্রেন? দুধের বদলে কেমন হবে এই পিটুলিগোলা জলের স্বাদ? সেমি হাই স্পিডের ক্ষেত্রে ট্রেনগুলিতে একটি বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে, যার নাম ট্রেনসেট। রেল মন্ত্রক সূত্রের খবর, শহরতলিতে যে লোকাল ট্রেন চলে তারই উন্নত ধাঁচের সংস্করণ হলো এই ট্রেনসেট। ইঞ্জিনবিহীন গোটা ট্রেনটি আসলে একটি সিঙ্গেল ইউনিট। এটি দুদিকেই ছুটতে পারে। সাধারণ ট্রেনগুলির ক্ষেত্রে কামরাগুলি আলাদাভাবে জোড়া থাকে, যার জেরে তা বেশি জোরে ছুটতে পারে না। এই নয়া প্রযুক্তির ক্ষেত্রে কামরাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত থাকে, ফলে এই ট্রেনের গতি সাধারণ ট্রেনের থেকে কিছুটা বেশি। তাছাড়া ট্রেনের মুখও হয় ছুঁচলো, যাতে বায়ুর ঘর্ষণজনিত বাধা উপেক্ষা করে দ্রুত গতিতে ট্রেনগুলি ছুটতে পারে। রেল মন্ত্রকের লক্ষ্য অন্তত 160 কিলোমিটার গতিতে এই ট্রেন চালানো। সেক্ষেত্রে কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময় 4 থেকে 6 ঘন্টা কমে যাবে। যদিও কেউ বলতেই পারেন 160 আর 320 কি এক হলো? গতি হারানোর এই আক্ষেপের মধ্যে অবশ্য খুশি হওয়ার একটা কারণও রয়েছে, তবে সে খুশি শুধুমাত্র বঙ্গবাসীদের জন্য। ডানকুনিতে যে কারখানার বিষয়ে বারবার নানা প্রকল্পে উল্লেখ পাওয়া যেত মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময়, সেই ডানকুনি কারখানায় নাকি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, ট্রেনের বেশ কিছুটা অংশ তৈরি হবে। কোন ট্রেনের? সেমি সুপারফাস্ট ট্রেনের। কিন্তু বাস্তব পরিস্থিতিটা দাঁড়ালো এই যে বুলেট ট্রেনের স্বপ্ন ফেরি হয়েছিল, উন্নয়নের প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে বুলেট ট্রেনের প্রকল্প 20 বাও জলে। তার কারণ 90,000 কোটি টাকা এই মুহূর্তে রেল দপ্তরের নেই, এবং বিদেশি বিনিয়োগকারীরাও এই প্রকল্পকে ততটা ভায়াবল মনে করছেন না। তবে শেষ পর্যন্ত যদি সেমি সুপারফাস্ট ট্রেন পাওয়া যায়, তাই বা মন্দ কি? এই ট্রেন সেটগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে ডানকুনিকে। রেলমন্ত্রী থাকাকালীন ডানকুনিতে 123 কোটি টাকার ইলেকট্রিক লোকো নির্মাণ এবং অনুসারী কারখানার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
যে প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৭৫ কোটি টাকা খরচও হয়ে গেছে। সব ঠিক থাকলে এখান থেকেই বেরোবে সেমি সুপারফাস্ট ট্রেন। প্রতিদিন সংবাদ মাধ্যমের শিরোনামে দুর্ঘটনার খবর দেখতে দেখতে ক্লান্ত ভারতবাসীর প্রশ্ন থাকতেই পারে, গতি তো আসবে, কিন্তু নিরাপত্তা? ভারতের মাটিতে জাপানের নিরাপত্তা আসবে কোন মন্ত্রে? এই প্রসঙ্গে আমরা কথা বলছিলাম এমন এক জাপানি ব্যবসায়ীর সঙ্গে যার রেস্তোরাঁর চেন গোটা জাপান জুড়ে বিস্তৃত। সম্প্রতি ভারতেও কয়েক কোটি টাকার লগ্নি করেছেন তিনি। ব্যবসা সূত্রে যার ওঠা বসা ভারতীয়দের সঙ্গেও। এহেন তাকেশি কোগাহারার বক্তব্য, পরিবর্তন ভারতেও সম্ভব, তবে বদলের শুরুটা হতে হবে মানসিকতা দিয়ে। জাপানে প্রথম ভাবা হয় নিরাপত্তার কথা, তারপর গতি, সর্বশেষ ধারণ ক্ষমতা। শুরু থেকেই নিরাপত্তাকে অগ্রাধিকার দিলে পরে আর কোনো অসুবিধা হয় না। ভারতে রেল চালু হয়েছে বহু যুগ আগে। কয়েকটা শহরে মেট্রো রয়েছে, মুম্বাইয়ে উঁকি দিয়েছে মনোরেলও। কিন্তু আজও জাপানের এই ছবি থেকে কয়েক হাজার আলোকবর্ষ দূরে আমরা। তবে শুরু হয়েছে দূরত্ব ঘোচার স্বপ্ন দেখাও। পৃথিবীর সবথেকে মূল্যবান বস্তু হলো সময়। এই একই প্রবাদ বাংলায় আছে, জাপানিতেও আছে। কিন্তু জাপানিরা শুধুমাত্র মুখে নয়, কাজে বিশ্বাস করেন। আর বিশ্বাস করেন বলেই এটা মনে করেন যে কেউ যদি একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারে কাজের শেষে, কিংবা ঠিক সময় অফিসে পৌঁছতে পারে, তাহলে আখেরে উৎপাদনশীলতা বাড়ে। তার কারণ বাড়তি সময় হলে পরিবার বেশি সময় পায়, তিনি বিনোদনে মন দিতে পারেন, কাজে আরও বেশি মন দিয়ে কাজ করতে পারেন। সুতরাং উৎপাদনশীলতা বাড়ে, সৃষ্টিশীলতা বাড়ে, আর ওই বুলেট ট্রেনের গতিতেই বুলেটের মতো জিডিপি বাড়ে। জাপানিরা এই ভাবনা থেকে বুলেট ট্রেন এবং নানা উচ্চগতি সম্পন্ন পরিবহন করে দেখিয়েছেন। আমরা জাপান থেকে কি এইটুকু শিক্ষা নিতে পারি না? এই প্রশ্ন দিয়ে আজকের এই বিশেষ পর্ব শেষ করব। ক্যামেরায় শ্রমিক সাহার সঙ্গে সুমন দে, এবিপি আনন্দ, জাপান। জাপানি কথা সাহিত্যিক ডাজাই আসুমো লিখেছিলেন কাছি কাছি ইয়ামা। অসূর্যা স্পর্শা হিসেবে এই গাছকে ট্রিট করা হয়। কিভাবে তৈরি হয় গ্রিন টি? ভারতবর্ষ থেকে এই গোটা দরজাটি বিভিন্ন খণ্ডে জাপানে নিয়ে আসা হয়। আমরা এই মুহূর্তে কাসুইসাই মন্দিরে। মাউন্ট ফুজিয়ামা জাপানের সর্বোচ্চ শৃঙ্গ, জীবন্ত আগ্নেয়গিরি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট ঢালাইয়ের যান। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট।